এই ব্যস্ততম শহর ঢাকা থেকে কক্সবাজারে আসলা, তখন ঢাকা থেকে তুমি কিন্তু মাইনাস হয়ে গেলা বা বাদ বাদ পড়লা। যখন তুমি ঢাকা থেকে বাদ পড়লা, পক্ষান্তরে তুমি কিন্তু কক্সবাজারে যুক্ত হয়ে গেলা, কক্সবাজারে প্লাস হলা। তাহলে কক্সবাজার কোনটা? কক্সবাজার হলো, আমরা জানি কি প্লাস হলে কি, প্লাস হলে অধিকরণ কারক, আর এই ঢাকা হলো অপাদান কারক। এই ঢাকা হলো অপাদান কারক। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন হাবের কারকের ষষ্ঠতম লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের কারকের ষষ্ঠ লেকচার নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা কারকের আগের লেকচারগুলো বা আগের যে টাইপ অধিকরণ সম্প্রদান পর্যন্ত শেষ করছি। আজকে আমরা অপাদান থেকে শুরু করব। আজকে আমরা অপাদান থেকে আমাদের ক্লাস শুরু করব। দেখো, আজকে আমরা বলব কি অপাদান কারক। অপাদান কারক সম্পর্কে আমাদের জানতে হলে বা শিখতে হলে বা আইডেন্টিফাই করতে হলে প্রথমেই যে বিষয়টা জানতে হবে যে অপাদান কারক জিনিসটা আসলে কি, বা অপাদান কারক আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। দেখো, অপাদান শব্দের অর্থটা কি? অপাদান শব্দের অর্থ হলো উৎস বা উৎস বা উৎপন্ন বা বিচ্যুতি। দেখো, এই অপাদান কারকের এই অপাদান শব্দের অর্থ হলো উৎস, উৎপন্ন বা বিচ্যুতি। উৎস, উৎপন্ন বা বিচ্যুতি। দেখো, অপাদান কারকটা একটু তুলনামূলক আগের কারকের চেয়ে একটু ডিফিকাল্ট এবং অনেকগুলো রুল এবং অনেক জিনিস, অনেক উদাহরণ শিখতে হয়। দেখো, আমরা ধাপে ধাপে শিখবো। প্রথমে আমরা যে জিনিসটা শিখবো, প্রথমে শিখবো বিচ্যুতি নিয়ে। দেখো, প্রথমে বিচ্যুতি শিখবো, তারপর উৎস উৎপন্ন শিখবো, তারপরে আস্তে আস্তে যাবো। দেখো, বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে কিন্তু মাইনাস। তোমরা যারা পরিসংখ্যান অঙ্ক করেছে, দেখো সেখানে কিন্তু বিচ্যুতি নির্ণয় করতে হয়। বিচ্যুতি মানে কিন্তু মাইনাস। দেখো, বিচ্যুতি অপাদান কারক, অর্থাৎ বিচ্যুতি বোঝালে, মাইনাস বোঝালে সেটা অপাদান কারক। অর্থাৎ একটা জিনিস থেকে একটা জিনিস বিচ্যুত হয়ে গেল, তাহলে সেটা অপাদান কারক। ধরো, তোমার কাছে এখানে 5 টাকা আছে, 5 টাকা আছে, তুমি আরেকজনকে দিলা 2 টাকা, আরেকজনকে দিলা 2 টাকা। দেখো, এখন তোমার কাছে আছে 3 টাকা। দেখো, তোমার এই 5 টাকা থেকে 2 টাকা কিন্তু আরেকজনের কাছে চলে গেল, অর্থাৎ তোমার কাছ থেকে চলে আরেকজনের কাছে গেল, অর্থাৎ তোমার কাছে মাইনাস হয়ে গেল না? তুমি সেটাকে ত্যাগ করলা বা মাইনাস। যখনই মাইনাস হবে তখনই হলো অপাদান কারক। মাইনাস হলে অপাদান কারক, মাইনাস হলে অপাদান কারক। দেখো, অপাদান কারক এটা সিম্পল বিষয়। অর্থাৎ এই যে আমার এই যে হাত, এই হাত থেকে আমার মার্কারটা পড়ে গেল। দেখো, আমার হাত থেকে মার্কারটা পড়ে গেল, অর্থাৎ এই হাত থেকে এই হাতে মার্কারটা আসলো, তাহলে এই হাত থেকে এই মার্কারটা কিন্তু মাইনাস হলো। আর মাইনাস যখনই হবে তখনই হবে সেটা অপাদান কারক। মাইনাস হলে অপাদান কারক। এটা আমাদের অপাদান কারকের আজকে নিয়মের বেসিক রুল, বা এই রুল থেকে আমরা আজকে শুরু করবো। দেখো, যদি উদাহরণ দিই, ধরো আমার হাত থেকে আমার হাত থেকে থেকে কলমটি পড়ে গেল, কলমটি পড়ে গেল। আমার হাত থেকে কলমটি পড়ে গেল। দেখো, আমার হাত থেকে কলমটি পড়ে গেল। এখানে আমার হাত থেকে কোন কারকে কোন বিভক্তি? দেখো, আমার হাত থেকে কলমটি পড়ে গেল। দেখো, এখানে কলমটি কি? এই যে আমার এই হাত, এই হাত থেকে কলমটি পড়ে গেল। দেখো, এই হাত থেকে কলমটি পড়ে গেল, তাহলে এই হাত থেকে এই কলমটা কিন্তু মাইনাস বা বিচ্যুতি বা বাদ হয়ে গেল। তাহলে বাদ হলে আমরা কি জানি যে মাইনাস কি হলো? কলমটা কিন্তু এই হাত থেকে মাইনাস হয়ে গেল। আর মাইনাস হলে কি জানি? মাইনাস হলে অপাদান কারক। তাহলে আমার হাত থেকে কলমটি পড়ে গেল, এটা হলো অপাদান কারক। অপাদান কারকের কোন বিভক্তি? দেখো, এখানে থেকে আছে, থেকে কোন বিভক্তি? থেকে আমরা জানি তৃতীয় বিভক্তি। না, থেকে না, থেকে পঞ্চম বিভক্তি। দেখো, এখানে আমার হাত থেকে পড়ে গেল, এখানে আমার হাত থেকে হলো অপাদানে পঞ্চমী বিভক্তি। দেখো, তারপর দেখো, টেবিল থেকে, টেবিল থেকে বইটি পড়ে গেল, বইটি পড়ে গেল। টেবিল থেকে কোন কারণে হচ্ছে? দেখো, ধরো তোমার পড়ার টেবিল থেকে একটা বই পড়ার সময় নিচে পড়ে গেল, তাহলে দেখো এই টেবিল থেকে কিন্তু বইটা মাইনাস হয়ে গেল। তো এই বইটা কিন্তু টেবিলের মধ্যে আর নাই, বইটা টেবিল থেকে মাইনাস হয়ে গেল। আমরা জানি কি মাইনাস হলে সেটা হলো অপাদান কারক। মাইনাস হলেই অপাদান কারক। যখনই তোমাদের অপাদান কারক নির্ণয় করতে হবে, তখনই তোমাদের একটা মাইনাসের ব্যাপার সেবার মাথায় সেট করে রাখতে হবে। তারপরে যদি আমি আরো যদি লিখি, দেখো আমরা করতেছি কিন্তু মাইনাসের নিয়ম, মাইনাসের নিয়ম কিন্তু করতেছি, আরো অনেক নিয়ম আছে। তারপরে দেখো, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টি
পড়ে। দেখো মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাই বৃষ্টি কোন জায়গা থেকে পড়তেছে? বৃষ্টি কিন্তু মেঘ থেকে পড়তেছে। যখন মেঘ থেকে বৃষ্টি পড়ে তখন এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিটা মাইনাস হয়ে যাইতেছে, মেঘ থেকে কিন্তু বৃষ্টিটা মাইনাস হয়ে যাইতেছে এবং মেঘ এক সময় থাকে না, মেঘ থেকে বৃষ্টি পড়ে সম্পূর্ণ মেঘটা বিলীন হয়ে যায়। তাহলে মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে তখন মেঘ থেকে বৃষ্টিটা বাদ পড়তেছে বা মাইনাস হয়ে যাচ্ছে। দেখো আমরা জানি কি মাইনাস হলেই সেটা হলো অপাদান কারক, মাইনাস হলেই অপাদান কারক। তাহলে মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, এটা কোন কারক কোন ব্যক্তি? যেখানে কোনো বিভক্তি নাই সেহেতু এটা হলো অপাদানে শূন্য। তারপর দেখো চোখ থেকে, চোখ থেকে পানি পড়ে। পানি পড়ে, দেখো চোখ থেকে পানি পড়ে, দেখো চোখ থেকে পানি পড়ে। তাহলে দেখো চোখ থেকে পানি পড়ে, চোখ থেকে যখন তোমার চোখ থেকে যখন পানি পড়ে, তোমার এই চোখ থেকে পানিগুলো এখন বাদ হয়ে যাইতেছে, কিন্তু পানিগুলো আর চোখে নেই, চোখ থেকে পানিগুলো মাইনাস হয়ে যাইতেছে। আমরা জানি কি যখনই মাইনাস হয়ে যাবে তখন সেটা কর্তা কারক অপাদান কারক হবে। তাহলে চোখ থেকে পানি পড়ে এটা হলো অপাদানের পঞ্চমী বিভক্তি। আশা করি মাইনাসের ব্যাপার স্যাপারটা বুঝতে পারছো। এবার যদি আমরা উৎসর আলোচনা করি, দেখো মাইনাসের নিয়ম শেষ বা বাদ দেওয়ার নিয়ম শেষ। এই অপাদান কারকটা অনেক কয়টা নিয়মে পড়তে হয়। তারপর দেখো আমরা যখন উৎসর আলোচনা করি, উৎস বা সোর্স, অর্থাৎ কারো কাছ থেকে কারো কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হলো, জন্মালো, কারো কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হলো, জন্মালো বা উৎস, অর্থাৎ যার কাছ থেকে এই জিনিসটা সৃষ্টি হলো বা জন্মালো সেই যার কাছে হলো অপাদান কারক। অর্থাৎ ধরো 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 এই বোর্ড থেকে, ধরো একটা গাছ থেকে ফল জন্মালো, এই গাছটা, তখন এই গাছটা হলো অপাদান কারক। অর্থাৎ দেখো কারো কাছ থেকে কোনো কিছু জন্মালো, সৃষ্টি হলো, উদ্ভূত হলো, আবির্ভূত হলো, এই যার কাছ থেকে আবির্ভূত হতেছে সেটাই হলো অপাদান কারক। অর্থাৎ উৎস বোঝালে, অর্থাৎ একটা জিনিস যে সৃষ্টি হলো সেই সৃষ্টি হওয়ার উৎসটা কি, অর্থাৎ এই কলমটা যে সৃষ্টি হলো এই কলম সৃষ্টি হওয়ার উৎসটা কি। ধরো এই কলমটা একটা কোম্পানি থেকে সৃষ্টি হয়েছে। তারপর দেখো কালি, তোমরা তাদের বাঁশের দ্বারা কালি তৈরি হয়, দেখো এই কালিটা হলো তখন হলো অপাদান কারক। অর্থাৎ উৎস বোঝালে অপাদান কারক। কোনো কিছু থেকে আবির্ভূত হলো সেই উৎস বোঝালে অপাদান কারক। দেখো তোমরা জানো কি চাল থেকে কিন্তু ভাত হয়, দেখো চাল থেকে ভাত হয়, ভাত হওয়ার উৎস কোনটি? এই চাল। এই মানে চাল, এই চাল থেকে কিন্তু ভাতটা আবির্ভূত হলো বা সৃষ্টি হলো বা জন্মালো, যেভাবে চাল হলো ভাতের অপাদান কারক। যদি আমি দেখাই, ধরো চাল থেকে ভাত হয়, ভাত হলো, দেখো এখানে চাল থেকে কোন কারক কোন ব্যক্তি? দেখো চাল থেকে ভাত হলো, এই ভাত হওয়ার উৎসটা কোনটা? বা ভাত হওয়ার উৎস কিন্তু চাল, এই চাল থেকে কিন্তু ভাত হলো, যেহেতু উৎস বোঝা যাচ্ছে এটা হলো অপাদান কারক। আর দেখো তিলে তৈল হয়, তিলে তৈল হয়, এই তিলে কোন কারণে কোন ব্যক্তি? দেখো তিলে তৈল হয়, এই তৈল মানে কি? তৈল মানে হলো তেল। আর তেল, তেল কোন জায়গা থেকে উৎপন্ন হয়? তৈল মানে কি? তৈল মানে হলো তেল। আর তেল কিন্তু তিল থেকে উৎপন্ন হয়। দেখো তাহলে তেল উৎপাদনের উৎস কিন্তু তিল, তেল উৎপাদনের উৎস কোনটা? তেল উৎপাদনের উৎস হলো তিল। তাহলে যেহেতু উৎস বোঝাইতেছে সেখানে হলো তৈলের তিলে হলো অপাদান কারক। তিলে কোন কারক হয়? অপাদান কারক। দেখো তিলে হলো অপাদান কারক, অপাদান কারক কোন বিভক্তি? তিলে হলো অপাদান কারকে এ আছে, এ অতে সপ্তমী বিভক্তি। তারপর দেখো খেজুরের রসে, খেজুরের রসে গুড় হয়। দেখো খেজুরের রসে গুড় হয়, এই খেজুরের কোন কারক ব্যক্তি? দেখো গুড় হয়, গুড় কোন জায়গা থেকে উৎপন্ন হয়? তোমরা জানো যে খেজুরের রস, প্রথমে খেজুরের রস পাড়া হয় গাছ থেকে, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই খেজুরের রস থেকে গুড় উৎপন্ন করা হয়। তাহলে দেখো গুড় উৎপাদনের উৎস কোনটি? এই গুড় উৎপাদনের উৎস কিন্তু খেজুরের রস, গুড় উৎপাদনের উৎস কিন্তু খেজুরের রস। তাহলে এই খেজুরের রস কোন কারক? খেজুরের রস হলো অপাদান কারক। দেখো আশা করি উৎসর বিষয়টা তোমরা বুঝতে পারছো। আবার দেখো যে ডিম থেকে বাচ্চা হয়, ডিম থেকে বাচ্চা হয়। দেখো
ডিম থেকে বাচ্চা হয়, দেখো ডিম থেকে বাচ্চা হয়, এখানে ডিম থেকে কোন কারকম ব্যক্তি, দেখো ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার উৎসটা কিন্তু কি, এই বাচ্চা হওয়ার উৎসটা কিন্তু ডিম, ডিম থেকে বাচ্চা হওয়ার হলো উৎস, উৎসটা হলো ডিম থেকে, তাহলে ডিম থেকে কোন কারকম ব্যক্তি, ডিম থেকে হলো অপাদানে সপ্তমী বিভক্তি, ডিম থেকে হলো অপাদানে সপ্তমী বিভক্তি। আশা করি আসার এই উৎসর জিনিসটা বুঝতে পারছো। এই উৎসর বিষয়টার মূল কনসেপ্টটা হলো যে কারো কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হয়, জন্মায়, আবির্ভূত হয়, উদ্ভূত হয়, এই যার কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হয়, আবির্ভূত হয়, জন্মায়, সেই যার কাজটা হলো অপাদান কারক। ধরো ধরো সে তোমার কাছ থেকে কি উৎপন্ন হয়, ধরো তোমার কাছ থেকে টাকা উৎপন্ন হয়, যদিও হয় না আমি বলি, তোমার কাছ থেকে টাকা উৎপন্ন হয়, তাহলে টাকা উৎপন্নের উৎসটাকে, টাকা উৎপন্ন হওয়ার উৎসটা কিন্তু তুমি, তোমার কাছ থেকে টাকা উৎপন্ন হচ্ছে, টাকা উৎপন্নের উৎসটা তুমি, তাহলে এই তুমিটা হলো সকল অপাদান কারক। আশা করি এই উৎসর ব্যাপারটা বুঝতে পারছো। দেখো তাহলে বুঝলাম এইটা। তারপর দেখো অপাদান কারক, অপাদান কারক এবং করণ কারকের মধ্যে একটা পার্থক্য আছে, অপাদান ভার্সেস করণ, অধিকরণ কারকের মধ্যে একটা ছোট পার্থক্য আছে। অধিকরণ, অধিকরণ, দেখো এই অপাদান কারক এবং অধিকরণ কারকের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। আমরা একটু আগে কি শিখলাম, যে প্রথমে মাইনাস, কোনো কিছু থেকে কোনো কিছু বাদ গেল, মাইনাস হলো, তখন সেটা হলো অপাদান কারক, ধরো মাইনাস হলো অপাদান কারক। আর এই অধিকরণটা কারক তার ঠিক উল্টাটা, অর্থাৎ কোনো কিছু যুক্ত হলো, প্লাস হলো, তখন সেটা হলো অধিকরণ কারক। দেখো আর ধরো তোমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে, তোমার বাবা তোমাকে আরো 5 টাকা দিল, দেখো তোমার এই 5 টাকা আছে, আরো 5 টাকা আছে তোমার কাছে যুক্ত হলো, তাহলে সেটা হলো অধিকরণ কারক, অর্থাৎ যুক্ত হওয়া পজিটিভ সেটা হলো, বা প্লাস সেটা হলো অধিকরণ কারক। আর তোমরা তো জানোই অপাদান কারক হলো মাইনাস, বাদ হয়ে যাওয়া, সেটা হলো অপাদান কারক। দেখো এই অপাদান কারক হলো মাইনাস এবং অধিকরণ কারক হলো প্লাস। ধরো যদি উদাহরণ আমি দেই, ধরো স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, থেকে ট্রেন ছেড়ে দিল, ছেড়ে দিল, দেখো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, দেখো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, তাহলে দেখো স্টেশনে একটা ট্রেন ছিল, স্টেশন থেকে ধরো স্টেশনে দুইটা ট্রেন ছিল, দুইটা ট্রেনের মধ্যে একটা ট্রেন পূর্ব দিকে চলে গেল, তাহলে স্টেশন থেকে একটা ট্রেন কমে গেল বা ছেড়ে দিল, তাহলে কি মাইনাস হলো না, মাইনাস হলে আমরা কি জানি, মাইনাস হলে সেটা হলো অপাদান কারক, মাইনাস হলো সেটা হলো অপাদান কারক, স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এটা হলো অপাদানে পঞ্চমী। তারপরে দেখো স্টেশনে ট্রেন আছে, স্টেশনে ট্রেন আছে, স্টেশনে ট্রেন আছে, দেখো স্টেশনে ট্রেন আছে, এই স্টেশন কিন্তু একটা স্থান বোঝায়, তোমরা জানো যে স্থান বোঝালে কিন্তু সেটা অধিকরণ কারক। তারপরে দেখো স্টেশনে ট্রেন আছে, স্টেশনে ট্রেন আছে, তাহলে যুক্ত আছে বা প্লাস আছে না, মানে প্লাস আছে মানে যুক্ত আছে, অর্থাৎ এখানে বাদ নাই, যুক্ত, তাহলে আমরা জানি কি যুক্ত হলে কি, প্লাস হলে কি, প্লাস হলে অধিকরণ কারক, তাহলে এই স্টেশনে তখন হবে অধিকরণ কারক। তারপরে যে আরেকটা দেখি, তিলে তৈল হয়, তিলে তৈল হয়, আর তিলে তৈল আছে, তিলে তৈল আছে, দেখো তিলে তৈল হয়, তিলে তৈল আছে, এই তিলে কোন কারক আর এই তিলে কোন কারক, দেখো প্রথম বাক্যে তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে, এই প্রথম বাক্যের এই তিলে কোন কারক এবং দ্বিতীয় বাক্যের এই তিলে কোন কারক, দেখো তিলে তৈল হয়, দেখো তিলে তৈল হয়, দেখো এটা কিন্তু অধিকরণ অপাদান কারক, তিলে তৈল হয় কারণ অপাদান কারক, কারণ তৈল হওয়ার উৎস কোনটা, এই তৈল হওয়ার উৎস কিন্তু তিলে, তিলে অপাদান কারক। আর দেখো তিলে তৈল আছে, তিলে তৈল আছে, ধরো এটা তিল, তৈল আছে অর্থাৎ যুক্ত আছে, প্লাস, প্লাস হলে আমরা কি জানি, প্লাস হলে হলো অধিকরণ কারক। সেম কনসেপ্ট, দেখো আমি যদি আবার আবার যদি আমি বলি যে মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, দেখো উদাহরণটা যদি লিখি,
মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘে বৃষ্টি আসে, মেঘে মেঘে বৃষ্টি আসে। বা ধরো পানি আছে, দেখো মেঘ থেকে পানি পড়ে বা মেঘে পানি আসে, একই কথা, বৃষ্টি পানি একই কথা। দেখো মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটা মেঘ, একটু আগে কিন্তু আমি এই উদাহরণটা দিয়ে সুন্দরভাবে বুঝেছি। দেখো এটা মেঘ, এখান থেকে বৃষ্টি পড়ে, তাহলে মেঘ থেকে বৃষ্টিটা মাইনাস হইতেছে। আমরা জানি মাইনাস হলে কি, মাইনাস হলে হলো অপাদান কারক। আবার দেখো মেঘে বৃষ্টি আসে, মেঘ বৃষ্টি আসে, তাহলে যুক্ত একটা প্লাসের ব্যাপার স্যাপার আসতে আসে, তখন সেটা এই মেঘ হলো কিন্তু অধিকরণ কারক। দেখো মেঘ থেকে বৃষ্টি পড়ছে পরে, এটা হলো অপাদানের পঞ্চমী, এবং মেঘে বৃষ্টি আছে, এটা কিন্তু আবার অধিকরণের সম্প্রতি, অধিকরণে সপ্তমী। আশা করি এই অপাদান কারক এবং অধিকরণ কারকের মধ্যে একটা সুন্দর যোগসূত্র তোমরা খুঁজে পেয়েছো, এবং দুইটার মধ্যে যেটা বেসিক পার্থক্য সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই দুইটার মধ্যে যে একটা মূল পার্থক্য সেটা হলো যে যখন কোনো কিছু যদি একটা বাদ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তখন সেটা হলো অপাদান কারক। আর আবার যুক্ত হয় তখন হলো সেটা প্লাস হয়, তখন হলো সেটা কি, তখন সেটা কি, অধিকরণ কারক। আশা করি সুন্দরভাবে তোমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো। দেখো আমরা যখন আরেকটা জিনিস শিখি যে না অব্যয়, নাবোধক অব্যয়, নাবোধক অব্যয়, নাবোধক অব্যয়। দেখো নাবোধক অব্যয় বলতে কি বোঝায়, যত নেগেটিভ ওয়ার্ড আছে, মানে যেই শব্দগুলো দ্বারা না বোঝায় বা নেভার বোঝায়, যত নেগেটিভ শব্দ আছে তাদেরকে বলে নাবোধক অব্যয়। আর একটা মেন, যেটা 5 বা 3 স্টার দিয়ে রাখো, যে মেন বিষয়টা তোমাদের কারক নির্ণয় করতে মনে রাখতে হবে যে কারকে নাবোধক অব্যয়ের কোনো দাম নেই, বা আমরা নাবোধক অব্যয়কে কাউন্ট করব না, আমরা নাকে কাউন্ট করব না। যখনই তোমরা নাকে কাউন্ট করবা, যখন তোমরা নাকে চিন্তা ভাবনা করবা, তখন তোমরা কনফিউশনে পড়ে যাবা, তোমাদের কারক নির্ণয়টা সঠিক হবে না, তোমাদের ভুল কারক নির্ণয় করবা। তোমাদের টার্গেট হলো যে কারকে কখনো না আবোধক অব্যয় না আমরা কাউন্ট করব না, না আমরা বাদ দিয়ে দিব। দেখো আমি যদি উদাহরণ দেই, গাছ থেকে ফল হয় না। তাহলে আমি যদি এই গাছ থেকে দেখি যে এই গাছ থেকে ফল হয় না, এই গাছ থেকে ফল হয় না। দেখো কিছু কিছু গাছ আছে না, এমন কিছু গাছ আছে না যে গাছ থেকে শুধু ফুল হয়, পাতা হয়, কিন্তু ফল হয় না। দেখো গাছ থেকে ফল হয় না, এই গাছ থেকে কোন কারক কোন বিভক্তি। দেখো গাছ থেকে ফল হয় না, এই গাছ কোন কারক কোন বিভক্তি। দেখো তোমাদেরকে দেখো একটা নাটা চলে আসার কারণে এটা কিন্তু কনফিউশন চলে আসতেছে, এই নাটা চলে আসার কারণে তোমাদের কনফিউশন চলে আসতেছে। দেখো তো যখনই এই নাটা দেখবা, তোমরা আস্তে করে এই নাটা কেটে দিবা, আস্তে করে নাটা কেটে দিবা। দেখো এখন এই গাছ থেকে ফল হয়, এখন আস্তে আস্তে কিন্তু এই গাছ থেকে ফল হয়, তাহলে ফল হওয়ার উৎস কোনটি, এই গাছ, এই গাছ তখন কি, অধিকরণ, এই গাছ তখন কি, না সরি অপাদান কারক, অপাদান কারক। তাহলে দেখো এই চালে পিঠা হয় না, পিঠা হয় না। দেখো এই চালে পিঠা হয় না, দেখো এই চালে কি পিঠা হয় না, তাহলে কি, দেখো পিঠা হয় না, আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই নাবোধক অব্যয়টাকে মাইনাস, বাদ দিয়ে দেওয়া। আমাদের কি দেওয়া, না নাবোধক অব্যয়টা বাদ দিয়ে দেওয়া। দেখো এখন যদি আমরা নাবোধক অব্যয়টা বাদ দিয়ে দিই, দেখো এই চালে পিঠা হয়, তখন দেখো পিঠা হওয়ার উৎস কোনটি, পিঠা হওয়ার উৎস কিন্তু এই চালে, এই চালে উৎস বা সোর্স, উৎস বা সোর্স কোনটি, তখন কিন্তু এই চালে, তখন সেটা হবে অপাদান কারক। আশা করি নাবোধকের বিষয়টা তোমরা বুঝতে পারছো। তোমাদের কারক নির্ণয় করতে হলে এটা খালি অপাদান কারকের ক্ষেত্রে না, যত কারক আছে, অধিকরণ বলো, কর্মকারক বলো, কর্তৃকারক বলো, করণ কারক বলো, যত কারক আছে সব কারকে তোমাদের কাজ হলো নাবোধক অব্যয়টাকে ভ্যানিশ, বাদ, বাক্যে এই নাবোধক অব্যয় দেখার সাথে সাথে তোমরা নাবোধক অব্যয়কে বাদ দিয়ে তারপরে বাক্যটা বিবেচনা করবা, তাহলে তোমরা সুন্দরভাবে কারক আইডেন্টিফাই করতে পারবা। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো, যে নাবোধক অব্যয়ের বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো আমরা তো একটু আগে শিখলাম যে কোনো কিছু উৎস বোঝালে, অর্থাৎ যার কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হয়, উদ্ভূত হয়, আবির্ভূত হয়, এই যার কাছ থেকে কোনো কিছু সৃষ্টি হয় সেটা হলো অপাদান কারক, অর্থাৎ
কোনো কিছুর উৎস বোঝালে অপাদান কারক। আবার যেহেতু উৎস বোঝালে অপাদান কারক, আবার ভয়ের উৎস বোঝালেও কিন্তু অপাদান কারক। অর্থাৎ ধরো এই হাত থেকে একটা ভয় সৃষ্টি হইতেছে। ধরো আমরা সবাই কি বাঘ দেখে ভয় পাই না? দেখো বাঘ দেখে কিন্তু আমরা ভয় পাই। তাহলে বাঘ দেখে আমাদের একটা ভয় হইতেছে। তাহলে আমাদের ভয়ের উৎসটা কি? বাঘ দেখা। তাহলে এখানে বাঘ হলো অপাদান কারক। অর্থাৎ যার কাছ থেকে আমরা ভয় পাই, অর্থাৎ ভয়ের উৎসটা, যে জিনিসটাকে দেখে আমরা ভয় পাই, সেটা হলো বাঘ। সে ধরো এটা একটা মেশিন গান। এটা কি মেশিন গান? মেশিন গান দিয়ে এরকম করে মেরে দেয়। দেখো এটা হলো মেশিন গান। এই মেশিন গানটা দেখে আমরা ভয় পাইতেছি যে না, এটা আমাদের গুলি করে মেরে ফেলবে। তাহলে দেখো আমাদের ভয় পাওয়ার উৎসটা কি? ভয় পাওয়ার উৎসটা কিন্তু এই মেশিন গান। তাহলে এই মেশিন গান হলো অপাদান কারক। দেখো আমি যদি উদাহরণ দেই, বাবাকে বড্ড ভয় পাই, বড্ড ভয় পাই। দেখো বাবাকে বড্ড ভয় পাই, এই বাবাকে কোন কারকে কোন বিভক্তি? দেখো বাবাকে বড্ড ভয় পাই, এই বাবাকে কোন কারকে কোন বিভক্তি? দেখো আমি একটু আগে বুঝলাম যে ভয় পাওয়ার উৎস, আমরা জানি যে উৎস বোঝালে সেটা অপাদান কারক, কিন্তু যদি ভয় পাওয়ার উৎস বোঝায় তখন সেটা অপাদান কারক হবে। বাবাকে বড্ড ভয় পাই, দেখো বাবাকে বড্ড ভয় পাই। দেখো এই ভয় পাই, ভয় পাওয়ার উৎসটা কি? বাবা। এই ভয় পাওয়ার উৎসটা কি? এই ভয় পাওয়ার উৎসটা কিন্তু বাবা, উৎস। দেখো এই ভয় পাওয়ার উৎসটা কিন্তু বাবা। এখানে তাহলে বাবা হলো তোমার হলো বাবা হলো তোমার অপাদানে দ্বিতীয় বিভক্তি। তোমরা জানো যে কে রে থাকলে শুধু সম্বোধন কারকে শুধু চতুর্থী বিভক্তি হয়, আর যখনই তোমরা কে রে দেখবা সেগুলো তোমরা দ্বিতীয় বিভক্তি দিয়ে আনবা। দেখো রহিম বাঘ দেখে ভয় পেল, বাঘ দেখে ভয় পেল, রহিম বাঘ দেখে ভয় পেল। দেখো একটা বাক্য লিখলাম যে রহিম বাঘ দেখে ভয় পেল। এই বাঘ কোন কারকে কোন বিভক্তি? দেখো রহিম বাঘ দেখে ভয় পেল। দেখো রহিম, দেখো ধরো একটা সুন্দরবনে, ধরো কেউ নাই, নিস্তব্ধ সুন্দরবন, রাত 12টার সময় রহিম সুন্দরবন দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ রহিম একটা বাঘ দেখলো, বাঘ দিয়ে এসে ভয় পেলো, না আমাকে মেরো না। দেখো রহিম বাঘ দেখে ভয় পেলো, তাহলে রহিম যে ভয় পেলো না বললো, তাহলে রহিমের ভয় পাওয়ার উৎসটা কি? রহিমের ভয় পাওয়ার উৎস কিন্তু এই বাঘ। তাহলে দেখো বাঘ আমরা কোন কারক? বাঘ হলো অপাদান কারক। বাঘ কোন কারক ভাইয়া? বাঘ হলো অপাদান কারক। আশা করি এই ভয় পাওয়ার উৎস, রহিমের ভয় পাওয়ার উৎস কিন্তু বাঘ, সেহেতু ওই বাঘ হলো অপাদান কারক। আশা করি তোমরা ওই অপাদান কারকে এই যে ভয় পাওয়ার উৎস বোঝালেও অপাদান কারক হয়। শুধু বাঘ নয়, যে কোনো কিছু ভয়, ধরো তুমি গরু দেখে ভয় পেলা, তুমি একটা ছাগল দেখে ভয় পেলা, তুমি রাস্তায় একটা বড় ট্রাক অনেক দূরে আসতেছে সেটা দেখে ভয় পেলা, তখন এই বড় ট্রাকটা হবে অপাদান কারক। অর্থাৎ ভয়ের উৎস, অর্থাৎ যাকে দেখে ভয় পাইতেছো সেটাই হলো তোমার অপাদান কারক। আশা করি এই রুলটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে দেখো তুলনা অর্থে, তুলনা বোঝালে, অর্থাৎ তুলনা বোঝালে হবে অপাদান কারক। অর্থাৎ তুলনা বোঝালে, দেখো আমি দেখাই, ধরো এটা কি? এটা একটা হাইলাইটার, এটা হলো মার্কার। এই দেখো এই মার্কারের তুলনায় হাইলাইটারটা কম, দাম অনেক কম। দেখো এই মার্কারের তুলনায় এই হাইলাইটারের দাম অনেক কম। দেখো এই তুলনা কার সাথে বোঝাচ্ছে? দেখো এই মার্কারের তুলনায় কিন্তু হাইলাইটকে তুলনা করা হচ্ছে। তাহলে তুলনা করা হচ্ছে কার সাথে? মার্কারের সাথে। এই মার্কার হলো অপাদান কারক। ধরো তুমি এবং তোমার বন্ধুর সাথে তুলনা করা হচ্ছে। দেখো যে একটা বাক্য হচ্ছে যে তোমার চেয়ে তোমার বন্ধু অনেক ভালো পড়াশোনা করে, তোমার চেয়ে তোমার বন্ধু অনেক ভালো পড়াশোনা করে। তাহলে তোমার বন্ধুকে কার সাথে তুলনা করা হচ্ছে? তোমার বন্ধুকে তোমার সাথে তুলনা করা হচ্ছে। তাহলে তোমার হলো এখানে অধিকরণ অপাদান কারক। যদি দেখাই রহিমের চেয়ে করিম ভালো নাচ করে, ভালো গান গায়, দেখো রহিমের চেয়ে করিম ভালো গান গায়। এখানে রহিমের কোন কারণে কোন যুক্তি? দেখো এখানে রহিম এবং করিমের মধ্যে তুলনা করা হচ্ছে। দেখো রহিম এবং করিমের মধ্যে তুলনা করা হচ্ছে। করিমকে কার সাথে তুলনা করা হচ্ছে? করিমকে তুলনা করা হচ্ছে এই যে এই রহিমের সাথে। করিমকে কার সাথে তুলনা করা হচ্ছে? এই রহিমের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এই রহিম হলো অপাদান কারক, অর্থাৎ যার সাথে তুলনা করা হবে সেটা হলো অপাদান কারক।
ধরো চায়ের চেয়ে কফি দাম বেশি। চায়ের চেয়ে কফির দাম বেশি। দেখো চায়ের চেয়ে কফির দাম বেশি, চায়ের চেয়ে কফির দাম বেশি। দেখো এই কফির সাথে কিন্তু রহিমের তুলনা করা আছে। কফির সাথে কার তুলনা করা আছে? রহিমের না, কফির সাথে কিন্তু চায়ের তুলনা করা আছে। দেখো চায়ের চেয়ে কফির দাম বেশি, এই কফির সাথে চায়ের তুলনা করা আছে। এই কফির হলো চায়ের হলো এখানে অপাদান কারক। অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝালে, অর্থাৎ যার সাথে তুলনা করা আছে, যার সাথে যাকে তুলনা করা আছে, যার সাথে তুলনা করা আছে সেটা হবে অপাদান কারক। আশা করি তুলনার ব্যাপারটাও বুঝতে পেরেছো। কারণ এটা মুছে দিলাম, এই রুলটাও মুছে দিলাম। তারপর দেখো স্থান বোঝালে, অর্থাৎ তারপরে একটা হলো এই স্থান বোঝালে, অর্থাৎ তুমি এই স্থান থেকে এই স্থানে চলে আসলা, তাহলে এই স্থান কোন কারক এবং এই স্থান কোন কারক। দেখো স্থান বোঝালে এটার বাংলা আলাপ হলো যে আমরা অত ডিফিকাল্ট রুটে, অত কঠিন ভাষায় যাব না, আমরা সহজ ভাষায় বুঝবো যে স্থান বোঝালে। স্থান বুঝালে, স্থান বোঝালে ধরো হলো ঢাকা থেকে কক্সবাজার এলাম। ধরো তুমি কাজের প্রেসারে এত ব্যস্ত যে টানা 2-3 মাস কাজ করার পর তোমার আর একটা কর্মভার চলে আসছে, তুমি এখন তোমার একটা মানসিক স্ট্রেস বেড়ে গিয়েছে, তাই এখন তোমার একটা ব্রেকের প্রয়োজন, বা একটা ট্যুরের বা একটা ভ্রমণের প্রয়োজন। তাই তুমি ট্যুর করার জন্য ঢাকা, ব্যস্ততম শহর ঢাকা থেকে তুমি কক্সবাজার চলে আসলা। কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত বা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসলা তুমি একটু প্রকৃতির মাঝে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। তাহলে দেখো এখন আমার প্রশ্ন হলো যে ঢাকায় কোন কারক এবং কক্সবাজার কোন কারক? ঢাকা কোন কারক এবং কক্সবাজার কোন কারক? দেখো ঢাকা, ধরো এই যে ঢাকা, ব্যস্ত শহর ঢাকা, ধরো এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি, এই পাশে গলি, এই পাশে গলি, এই যে গলি, দেখো এগুলো সব মানুষ, মানুষ, এগুলো কি সব মানুষ, দেখো সব মানুষ। ব্যস্ততম শহর বা ঘিজিবিজি শহর। আর তুমি এই জায়গায় চলে আসলা কক্সবাজার। কক্সবাজার কি? এই যে সমুদ্র সৈকত, ধরো এই যে সমুদ্র সৈকত, এই কক্সবাজার সমুদ্র সৈকতে তুমি চলে আসলা। এই ব্যস্ততম শহর থেকে, ব্যস্ততম শহর ঢাকা থেকে তুমি প্রকৃতির মাঝে, অর্থাৎ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার জন্য তুমি কক্সবাজার চলে আসলা। দেখো এই ঢাকা থেকে যখন তুমি চলে এই কক্সবাজারে আসলা, তখন দেখো এই ঢাকা থেকে কিন্তু তুমি মাইনাস হলা। অর্থাৎ ধরো তুমি ঢাকায় ছিলা, ঢাকা থেকে কিন্তু তুমি একটা মাইনাস হয়ে গেলা, ঢাকা থেকে তুমি মাইনাস হয়ে গেলা, মাইনাস হয়ে কক্সবাজারে ঢুকলা। যখন তুমি কক্সবাজারে ঢুকলা তখন তুমি প্লাস। অর্থাৎ ধরো ভাবো তুমি তোমার মাইন্ড রিফ্রেশের জন্য, রিফ্রেশমেন্টের জন্য ঢাকা থেকে কক্সবাজারে গেলা। যখন তুমি যেখান থেকে বাদ করবা, যেখান থেকে তুমি বাদ করবা সেটা হলো অপাদান কারক, আর যেখানে যুক্ত হবা সেটা হলো অধিকরণ কারক। এরকম ধরো ঢাকা না, ধরো তুমি রংপুর থেকে রাজশাহী আসলা, এই রংপুর হলো তোমার অপাদান কারক, রাজশাহী হলো অধিকরণ কারক। ধরো তুমি এই রুম থেকে, ধরো তোমার রুম থেকে তোমার বাবার রুমে গেলা, তাহলে তোমার রুম থেকে তুমি হলা অপাদান কারক, আর তোমার বাবার রুমে হলা অধিকরণ কারক। ধরো তুমি সিলেট থেকে চট্টগ্রামে গেলা, তাহলে সিলেট হলো তোমার অপাদান কারক এবং চট্টগ্রাম হলো তোমার অধিকরণ কারক। তো আজকের ক্লাসটা আর বাড়াবো না, এই পর্যন্তই। আশা করি তোমরা এই অপাদান কারকে, আমাদের কথা ছিল যে আমরা অপাদান কারকের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। আশা করি তোমরা অপাদান কারকের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পেরেছো এবং আমি সুন্দরভাবে শেখাতে পেরেছি। আজকের ক্লাসটা আর বেশি দূর না, আজকের ক্লাস এই পর্যন্তই। আর পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আরেকটা কথা ভাইয়া, যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।